আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ মিয়া, সহকারী শিক্ষক তাসুল্লাহ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যেই ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি, এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। সবার আগে একটি বিষয় তোমাদের কাছে প্রশ্ন রেখে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। সেটা হলো খাদ্য কি। তোমরা সকলেই খাদ্য খাও, আমরা সকলেই খাদ্য খাই, খাদ্য খেয়ে থাকি। যে কোনো খাবার মানেই আমরা বলবো যে সেটা খাদ্য। খাদ্য কি সে বিষয়টি প্রশ্ন করার পিছনে একটি কারণ আছে। সেই কারণটি হলো, আমরা যা খাই সবই কি আসলে খাদ্য? আমরা কোনো জিনিস ভুল করে যদি খেয়ে ফেলি, সাপোজ অনেক সময় আমাদের কোনো খাবারের সাথে কোনো রকমের জার্ম বা কোনো রকমের অখাদ্য বস্তু আমরা খাদ্যের সাথে মিশিয়ে খেয়ে ফেলি, খেলেই কি তাহলে সেটা খাদ্য হবে? না, কোনো কিছু খেলেই শুধু সেটা খাদ্য হবে না। খাদ্যর কিছু বিশেষ নিজস্ব গুণ থাকে। সেই গুণ যাদের ভেতরে আছে, সেই গুণ যেই গুণগুলো বা পুষ্টিমান যেই বিষয়গুলো থাকে, সেই বিষয়ের উপর নির্ভর করে আসলে খাদ্যকে শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং সেই খাদ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসলে আমরা যেই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, আমাদের শরীর বৃদ্ধি, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, শক্তি উৎপন্ন, এসবের জন্য যেই খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারগুলোকে আমরা আসলে মূলত কি বলবো? খাদ্য বলবো। বিশাল বর্তমান পৃথিবীতে বসবাস করছে অসংখ্য প্রজাতির প্রাণী। প্রত্যেকটি প্রাণীর জীবনে একটি জিনিস খুবই বেশি প্রয়োজন, সেই বিষয়টি হলো তার খাদ্যটা অপরিহার্য। একটা জিনিস খেয়াল করো, প্রাণী, যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য, উদ্ভিদ বা প্রাণী, উদ্ভিদের কথাও বলবো, উদ্ভিদও খাবার খায়, তার প্রক্রিয়া তোমরা জানো। যে কোনো প্রাণীরাজি বা উদ্ভিদরাজি তারা খাদ্য গ্রহণ করে, খাদ্য খেয়ে বেঁচে থাকে, খাদ্য খেয়ে তাদের শরীর বৃদ্ধি বা অন্য অন্য কার্যবলী সম্পাদন করে থাকে। এদের আকার আকৃতি থেকে শুরু করে সব কিছু নির্ভর করে, এই সমস্ত প্রাণীর, সমস্ত উদ্ভিদের আকার আকৃতি থেকে সব কিছু ভিন্নতা নির্ভর করে। তেমনি ভিন্নতা রয়েছে কিন্তু খাদ্যের প্রক্রিয়ায়। দেখো, একটা উদ্ভিদ যেভাবে খাবার গ্রহণ করে বা যে খাবার খায়, আমরা কি সেভাবে খাই? একটি প্রাণীর মধ্যেই যদি আসো, একটি গরু বা ছাগল যেভাবে খাবার গ্রহণ করে বা যে খাবারগুলো খেয়ে থাকে, আমরা কি সবগুলোই সেভাবেই খাই? হ্যাঁ, দু একটা খাবারের মধ্যে প্রাণী অর্থাৎ মানুষের সাথে গরুর বা ছাগলের খাবারের মিল থাকতে পারে। খেয়াল করো, আমরা উদ্ভিদ খেয়ে থাকি, অনেক সময় শাকসবজি খাই। শাকসবজি যদিও রান্না করে খাই বা কাঁচাও তুমি খেতে পারো। কাঁচা খেলে, ধরো পুঁই শাকের কথা যদি আমি বলি, পুঁই শাক গাছ ধরো গরুতেও খেতে পারবে, আবার দেখো মানুষও খেতে পারবে। এই খাবারটা যেমন আমরা উভয়ের সাথে মিল আছে, কিন্তু সব খাবারই কি মিল আছে? আর সব প্রাণীর খাবারের সাথে সব প্রাণীর খাবারের কি মিল থাকে? থাকে না। আমরা খাবার, যেই খাবারগুলো খেয়ে থাকি প্রাণীকুল, সেই খাবারগুলো অনেক সময় অন্যান্য প্রাণী যারা আছে তারা সেই খাবারগুলো হয়তো বা গ্রহণ করে না। আবার একটা জিনিস খেয়াল করো, মৎস্যের কথায় যদি আসি, মাছের কথায় যদি আসি, মাছ, কিছু কিছু মাছ দেখবে মাছ খেয়েই বেঁচে থাকে, অর্থাৎ তার খাবার কিন্তু তারই প্রজাতির কোনো মাছ। তাহলে খাবারের ভিন্নতা যেমন আছে, তেমনি দৈহিক গঠনে বা সব কিছুতেই ভিন্নতা আছে এবং আকার আকৃতিতেও কিন্তু প্রাণীর বিশাল পরিবর্তন রয়েছে। আমাদের দেহের ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন এবং বিভিন্ন রকমের কার্য সম্পাদনের জন্য বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের খাবার বা বিভিন্ন রকমের পরিমাণের খাবারের প্রয়োজন হয়। তেমনি আসো আজকে আমরা জানবো, আমরা যেহেতু মানুষ কি খাবার খায় এবং সেই খাবারগুলো, খাবারের যে শ্রেণীবিন্যাস, সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে তোমাদের সামনে আজকে ডিটেলসে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এগিয়ে যাব। তোমাদের বইয়ের পাঠ 1-এ যে কথাটি লেখা আছে, পাঠ 1-এ বলা হয়েছে খাদ্যের কথায় বলা হয়েছে পুষ্টিমান এবং খাদ্য উপাদান। একটি খাদ্যের ভেতরে
পুষ্টি, পুষ্টিমান এবং খাদ্য উপাদান, এই যে বিষয় তিনটি বিষয়ের উপরে আমরা যদি কিছু কথা বলি তাহলে তোমাদেরকে এভাবে বলবো। দেখো, একটি খাদ্য, যে খাবারগুলোর কথা বললাম আমরা, যে খাবার আমাদের শরীরের ক্ষয়পূরণ বা বৃদ্ধি সাধন করে বা তাপমাত্রা সৃষ্টি বা শক্তি উৎপন্ন করে, এই বিষয়গুলোর উপর নির্ভর করেই খাদ্যের যেই গুণগত মান নির্ণয় করা হয়েছে সেগুলোই। তার ভেতরে পুষ্টি আসলে একটি প্রক্রিয়া, পুষ্টি একটি প্রক্রিয়া যা খাদ্যের ভেতরে নিহিত থাকে। যেই খাদ্যটা আমরা খাই সেটা আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে পড়ে, অর্থাৎ পাকস্থলী, তুমি বলতে পারো পাকস্থলীতে গিয়ে জমে, ওখানে এটা পরিপাক হয়। অর্থাৎ ওইখানে আবার পরিপাক হওয়ার জন্য বিশেষ কিছু বস্তু আছে, সেটা অন্য ক্লাসের আলোচনা, আমি আজকে ওই বিষয়ের ডিটেলসে যাব না। আমাদের পাকস্থলীতে খাবার যখন যায় সেই খাবারগুলো এখানে পরিপাক হয়, অর্থাৎ খাবারগুলো ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। সরল খাদ্যে পরিণত হয়ে এখান থেকে খাদ্যের যে সরল উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শরীরের পাকস্থলীর যেই পরিসর, সেই পরিসরেরকে ভেদ করে এগুলো বিভিন্ন প্রক্রিয়ায়, অর্থাৎ কি বলতে পারে সেগুলোর তুমি বলতে পারো, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই খাবারগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। শরীরের এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে কোথাও সে ক্ষয়পূরণ করে, কোথাও সে শরীরের বৃদ্ধি সাধন করে, কোথাও সে মেধা শক্তির জন্য কাজ করে, কোথাও সে কোনো রোগ ব্যাধি থেকে তোমাকে উত্তরণ করার জন্যে যে কাজ আছে সেই কাজ করে, কোথাও সে পুষ্টি হিসেবেই বা ভিটামিন বা গুণগত মান হিসেবে তোমার শরীরের ভেতরেই অন্য অন্য কাজ পরবর্তীতে করার জন্য জমা থাকে। এইরকমভাবে আমাদের শরীরের ভেতরে এই পুষ্টিমানগুলো থাকে। তাহলে পুষ্টিমান আমরা খাদ্যের যে সরল উপাদানগুলো, সেই উপাদানগুলোকে বুঝি। এবার আসলে পুষ্টিমানের ব্যাপারটা, সব খাদ্যের পুষ্টিমান কিন্তু একরকমের নয়। কিছু কিছু খাদ্য আছে যে খাদ্য তুমি যদি খাও তাহলে সেই খাদ্য থেকে তুমি প্রচুর পরিমাণে শক্তি তোমার শরীরে উৎপন্ন হবে। আবার কিছু কিছু খাবার আছে যে খাবার থেকে তোমার অনেক বেশি তোমার শরীরের তাপমাত্রা অনেক বেশি, টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে। আবার কিছু কিছু খাদ্য আছে যে খাদ্য থেকে তুমি প্রচুর পরিমাণে কি পেতে পারো, প্রচুর পরিমাণে দেহ গঠনের উপাদান পেতে পারো। অর্থাৎ তোমার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বা ভালো করার জন্য যে উপাদানগুলো আছে সেই উপাদান থাকে। তাহলে পুষ্টিমান আসলে খাদ্যের ভেতরে নিহিত যেই পুষ্টি গুণ, অর্থাৎ ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং শক্তি বর্ধনের জন্য যেই উপাদানগুলো তোমার শরীরের ভেতরে, খাদ্যের ভেতরে তুমি পাবা, সেই তার পরিমাণকে বোঝায়। কোনো কোনো খাদ্যে এর পরিমাণ অনেক বেশি, আবার কোনো কোনো কি বলে তোমার কোনো কোনো খাদ্যের ভেতরে এই উপাদানগুলো তুমি পাবে কম পরিমাণে। যেই খাবারের মধ্যে তোমার এই উপাদানগুলো, অর্থাৎ তোমার এই শরীরে বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং শক্তিবর্ধকের জন্য যেই উপাদান যেই খাবারের ভেতরে সবচেয়ে বেশি আছে সেই খাবারের পুষ্টিমান ততই বেশি। যে খাবারের পুষ্টিমান কম সে খাবার, তুমি সাপোজ একটি উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে একটি খাবারের কথা বলি, তোমাদেরকে একটি খাবারের কথা বলি যে খাবারটি আমরা অনবরত খেয়ে থাকি, যে খাবারটি হলো ভাত। দেখো, ভাতের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে শ্বেতসার রয়েছে। আমরা আসবো সে বিষয়ে, আমরা ভাত সম্পর্কে ডিটেলস আলোচনা করব ক্লাসের একটু পরেই। তোমাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো, সেখানে অনেক আলোচনা আছে সেখানে। তো এই ভাতের কথাই যদি আমি তোমাকে বলি, এখানে কিন্তু তুমি অন্য অন্য উপাদানগুলো পাবে না, পাবে কি শুধু শ্বেতসার, শুধুমাত্র শক্তিবর্ধক শর্করা জাতীয় যে উপাদানগুলো আছে সেই উপাদান পাবে। তাহলে এখানে কিন্তু তুমি যদি ওই দেহ গঠনের জন্য অন্য অন্য উপাদান তুমি খুঁজো তাহলে সেই উপাদানগুলো কিন্তু পাবে না। তেমনি আসো খাদ্যের উপাদান। এবার খাদ্যের উপাদানের বিষয়ে এসে আমি তোমাদেরকে ডিটেলসে কিছু বিষয় তুলে ধরবো। খাদ্যের ভেতরে, যে কোনো খাদ্যের ভেতরে বা একটা খাদ্যে এক রকমের উপাদান থাকতে পারে, একটা খাদ্যে দুই পদের উপাদান থাকতে পারে, একটা খাদ্যের সকল উপাদানই থাকতে পারে, যেই খাদ্যকে বলা হবে মিশ্র খাদ্য। আমরা আসো দেখাবো তিনটি উপাদান খাদ্যের ভিতরে নিহিত থাকে। তার ভেতরে প্রথমেই যেটা বলবো আমিষ বা প্রোটিন। আমিষ জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন। দ্বিতীয়তে একটি খাদ্যের উপাদান হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেটা হলো শর্করা বা শ্বেতসার। শর্করা বা শ্বেতসার। তৃতীয়তে যে উপাদানটি রয়েছে স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বি। এই তিন ধরনের খাদ্য
আমাদের সাধারণত আমরা খেয়ে থাকি। প্রথমে আসো আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন। আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন এই কথা যদি বলি, সবচেয়ে বেশি আমিষ জাতীয় খাদ্য পাবে তুমি বিশেষ ধরনের মাংসর ভেতরে, বিশেষ করে মাংসর ভেতরে। যে কোনো মাংস তুমি বলো না কেন, তার ভেতরে যেই খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যেই উপাদানের পরিমাণ, খাদ্যের যেই উপাদান বেশি থাকে সবচেয়ে, সেটা হলো তোমার এই আমিষ বা প্রোটিন। এই আমিষ জাতীয় খাদ্য মাংস, ডিম বা দুধের ভেতরে তুমি পাবে। এই আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাদ্য মাছের ভেতরেও তুমি প্রচুর পরিমাণে আমিষ পাবে। এই মাছ এবং মাংস অর্থাৎ প্রাণীজ প্রোটিন যদি বলি, এগুলোকে উদ্ভিজ্জ প্রোটিনও আছে, এগুলো বেশিরভাগই আমরা সেবন করে থাকি আমিষ প্রোটিন। এই আমিষ প্রোটিনটা যে কাজটি করে থাকে আমাদের দেহের সবচেয়ে দেহ গঠনের প্রধান উপাদান হিসেবেই আখ্যায়িত করা হয়েছে এই আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিনকে। অর্থাৎ আমরা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে থাকি দেহের গঠন বা দেহের বৃদ্ধি সাধনের জন্য। অর্থাৎ তোমার দেহ গঠনের প্রধান অন্তরায়ী হলো তোমার এই আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন। এবার আসো তুমি দ্বিতীয় উপাদানটি কি? শর্করা বা শ্বেতসার। আমরা সাধারণত বাঙালিরা বিশেষ করে সবচেয়ে প্রধান খাদ্য হিসেবে আমাদের আছে সেটি হলো ভাত। আমরা বাঙালিরা অন্য যে কোনো খাবার খুব বেশি খেতে পারি না। তোমার অনেক প্রিয় খাবার থাকতে পারে, কিন্তু খেয়াল করে দেখবে প্রিয় খাবারটা তুমি একবার বা দুইবার বা তিনবারের জন্য হয়তোবা তোমার কাছে সেটা প্রিয় বলেই মনে হয়, কিন্তু তৃতীয়বারে তুমি যদি ওই খাবারটা খেতে যাও, চতুর্থবারে খেতে যাও বা পঞ্চমবারে খেতে যাও, তখন দেখবে ওই খাবারের প্রতি তোমার রুচিটা কিছুটা হলেও কমে আসছে। কিন্তু একটি খাবার, সেটি হলো ভাত। যেই ভাতটা আমরা সাধারণত জন্মের পর থেকে, যখন থেকে খাওয়া শিখেছি বিশেষ করে, তখন থেকে আজ অবধি খেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু এই ভাতের প্রতি অরুচি বোধ কখনো আসেনি। কেন জানো এই ভাতটা আমাদের এত বেশি প্রিয়? এই ভাতের ভেতরেই থাকে সবচেয়ে বেশি শর্করা। তোমরা শিক্ষার্থীরা অনেক সময় যখন তোমাদের ক্লাস হতো, এখন তো করোনা পরিস্থিতির কারণে তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, একটা সময় যখন তোমাদের রেগুলার ক্লাস হয়েছে, সেই সময় তোমরা দেখেছো যেদিন তোমাদের ফুল ক্লাস হয়েছে স্কুলে, সেই ফুল ক্লাসগুলো করে তোমরা যখন বাসায় চলে গেছো, তখন দেখা গেছে একটি বিষয় খুব লক্ষ্য করেছো তোমরা। সেই বিষয়টি হলো তোমরা তখন খুব ক্লান্ত হয়ে পড়েছো। ঠিক বলেছি কিনা? তোমরা অনেক ক্লান্ত হয়ে যাও। অনেক সময় অনেক বাচ্চাদেরকে আমি এইভাবে দেখেছি, তারা ব্যাগটাকে রেখেই, ড্রেস না চেঞ্জ করেই, স্কুল ড্রেসটাকে না চেঞ্জ করেই মার কাছে দাবি করে বসছে যে আম্মু আমাকে আগে খেতে দাও, কারণ শরীর একেবারেই ক্লান্ত হয়ে গেছে। এমন ঘটনা তোমাদের জীবনে অনেকবার ঘটেছে হয়তোবা। তোমরা ভাত যখন তোমার আম্মু তোমাকে ভাত বেড়ে দিয়েছে, তুমি ভাতগুলো খেয়েছো, খাওয়ার পরই তুমি পূর্ণ শক্তি ফিরে পেয়ে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে তুমি খেলার মাঠে চলে গেছো। এরকম রেকর্ড কিন্তু তোমাদের জীবনে আছে। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, ভাত খাওয়ার আগে তুমি ছিলে কি একদম ক্লান্ত, শরীরের কোনো মাংসপেশি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করতে চায় না, এরকম একটি অবস্থায় যখন তুমি ভাত খেলে, ভাত খাওয়ার সাথে সাথে তুমি খুব চাঙ্গা হয়ে তুমি এক দৌড়ে চলে গেলে কোথায়? খেলার মাঠে। এই যে চাঙ্গা ভাবটা সৃষ্টি করা, এই ভাবটা সৃষ্টি করলো কে? ভাতের ভেতরে সবচেয়ে বেশি, আমি আগেই বলেছি, ভাতের ভেতরে সবচেয়ে বেশি থাকে শর্করা, বা যাকে শ্বেতসার বলা হয়। শর্করা বা শ্বেতসার তোমার শরীরে কোন খাদ্য কি করেছে, যার মধ্যে চাল সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এখানে চালটা, ভাত বলতে আমরা চালকে বলি। চালের ভেতরে শ্বেতসারের পরিমাণ থাকে জানো কত? প্রায় 79% থাকে শ্বেতসার। অন্যান্য উপাদানের ভিতরে যেমন স্নেহ জাতীয় উপাদান আছে সামান্য পরিমাণে 6%-এর মতো, অন্যান্য উপাদান বাকি যে অংশটা রয়েছে সে অংশে। 100 গ্রাম চাল থেকে তুমি 345 থেকে 349 অর্থাৎ প্রায় 350 ক্যালোরি অর্জন করতে পারো। এই যে আমাদের শরীরটাকে একের তাৎক্ষণিক ভাত খাওয়ার সাথে সাথে আমরা চাঙ্গা হয়ে গেলাম, এই চাঙ্গা হওয়ার পিছনে মূল কারণই এটা। তোমার 100 গ্রাম চালের ভেতরে প্রায় কত থাকে? প্রায় 350 ক্যালোরি থাকে। তোমাকে তাৎক্ষণিক চাঙ্গা করার জন্যে, তোমার শরীরের সমস্ত মাংসপেশিকে কার্যক্ষম করার জন্যে এই 350 ক্যালোরি যথেষ্ট পরিমাণ। আমরা সাধারণত প্রায় 100 গ্রাম চালের ভাত সকলেই কম বেশি, ছোট বড় সকলেই খেয়ে থাকি। পূর্ণবয়স্ক মানুষের এর চেয়েও বেশি খাবার তার প্রয়োজন হবে, লাগে। তো আমরা এবার জানবো
আমরা শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য সম্পর্কে জানলাম। এই শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য আর কিসে কিসে থাকতে পারে? শর্করা জাতীয় খাদ্য সবচেয়ে বেশি যদিও শর্করার পরিমাণ থাকে চালের ভেতরে, তারপরেও আরও অন্য অন্য উপাদানের মধ্যে যেমন গমের কথা তুমি বলতে পারো, ভুট্টা, এরকম শস্য জাতীয় খাদ্য, যেই খাদ্যের ভেতরেও প্রচুর পরিমাণে শর্করা জাতীয় উপাদান নিহিত থাকে, সেই খাদ্য উপাদানও আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় সেই কি বলে গম জাতীয় যে খাদ্য, অর্থাৎ রুটি থেকে শুরু করে গম থেকে উৎপন্ন অন্যান্য খাবার অনেক সময় খেয়ে থাকি, চাল থেকে উৎপন্ন মুড়িও খেয়ে থাকি, এরকম খাবার অনেক সময় খেয়ে থাকি। এরপর আসো তুমি তৃতীয় উপাদান স্নেহ বা চর্বিতে। স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ মানেই স্নেহ বা চর্বির কথাটা বললেই তোমাদের সামনে একটি বিষয় চলে আসে। চর্বি জাতীয় খাবারের কথা বললেই তোমাদের একটি বিষয় চলে আসে, সেটি হলো কি মাংসের ভেতরেই এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে বা তেল জাতীয় খাবার। অর্থাৎ আমরা যখন মাংস খাই, এই মাংস খেলে হাতের ভেতরে একটি তৈলাক্ত চিটচিটে ভাব আমাদের হাতের ভেতরে জমে থাকে। এই যে চর্বি বা চর্বি জাতীয় বা তেলের মতো যে উপাদানটা খাদ্যের মধ্যে, বিভিন্ন খাদ্যের মধ্যে থাকে, এই তেলের মতো উপাদানটাকে আসলে চর্বি বা স্নেহ জাতীয় খাবার বলা হয়েছে। স্নেহের প্রধান কাজ, স্নেহ জাতীয় খাবার তুমি যে কোনো চর্বি, তৈলবীজ বা তেল, যে কোনো তেল আমরা যেগুলো খেয়ে থাকি, এরকম তেল, পাম অয়েল বা তোমার সরিষা থেকে উৎপন্ন অয়েল, এরকম যে কোনো অয়েলের ভেতরে তোমার এই উপাদানগুলো বেশি পরিমাণে থাকে। যে কোনো চর্বি জাতীয় খাবার মানেই সেটি কি স্নেহ বা চর্বি বা অর্থাৎ স্নেহ জাতীয় খাবার। সেই খাবারের যে কাজটা, তোমাদের এই স্নেহ জাতীয় খাবারটা তোমাদের যেই বিষয়টি সবচেয়ে বেশি আমাদের শরীরে কাজ করে থাকে, সেগুলো আমাদের এই চর্বি জাতীয় খাবার শক্তিবর্ধক এবং তাপমাত্রা সৃষ্টি, অর্থাৎ আমাদের শরীরের শক্তি বর্ধন করে, শক্তি বৃদ্ধি করে এবং আমাদের শরীরের ভেতরে শরীরের যে তাপমাত্রা আছে সেই তাপটা বাড়িয়ে দেয়। এটা হওয়ার পিছনে, অর্থাৎ স্নেহ জাতীয় খাবার থেকে তাপ বেশি উৎপন্ন হওয়ার পিছনে মূল যে কারণটা, এর উপাদান, এই স্নেহ জাতীয় খাবারের ভিতরে সবচেয়ে বেশি থাকে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। এই তিনটি উপাদান সবচেয়ে বেশি থাকার কারণে, এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ বেশি মাত্রায় থাকার কারণে স্নেহ বা চর্বি জাতীয় খাবার আমাদের শরীরের শক্তিবর্ধকে অনেক বেশি ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এই ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য পুষ্টি অধ্যায়টির বিশেষ কয়েকটি পাঠ, বিশেষ কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা বাড়িতে তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে এই পাঠগুলোর আমি যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সেই বিষয়গুলোকে বইয়ের আলোকে আবার দেখলেই তোমরা আরও সুন্দরভাবে এই বিষয়গুলো, আমি যে বিষয়টুকু আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম সেই বিষয় অনেক বেশি ভালো করে বুঝতে পারবে। আমি সবার উদ্দেশ্যে একটি কথাই শুধু বলবো, তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের সাথে থাকো। এক সময় হয়তো এই পৃথিবীর এই অন্ধকার ঘোর কেটে যাবে, সেই সময় আবার তোমাদের হয়তো সেই পূর্বের যে ক্লাস নেয়ার যে অবস্থা আমাদের, সেই অবস্থায় আমরা ফিরে আসব এবং তোমাদের সামনে সম্মুখ হয়ে তোমাদের এই ক্লাসগুলো উপস্থাপন করতে পারবো। তোমরা এই সময়ে, এই করোনাকালীন সময়ে অবশ্যই অনলাইনের এই ক্লাসগুলো দেখবে। অবশ্যই বিভিন্ন রকমের মন্তব্যের যে জায়গা আছে সেখানে মন্তব্য করবে, কোনো বিষয় না বুঝলে সেখানে প্রশ্ন রাখবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।